ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন অ্যারোমেটিক যৌগের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা ফেনল নিয়ে আলোচনা করব। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? ফেনল নিয়ে আলোচনা করব। তো ফেনলের সংকেত হচ্ছে কি, দেখো যে ফেনলের সংকেত হচ্ছে OH বন্ড, এখানে আমাদের একটা বেনজিন থাকবে। অর্থাৎ বেনজিনের একটা হাইড্রোজেন যখন আমাদের OH মূলক দ্বারা আমাদের প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হয় ফেনল। তো ফেনলের অপর কয়েকটা নাম আছে। এই ফেনলের অপর কয়েকটি নাম হচ্ছে হাইড্রোক্সি বেনজিন, হাইড্রোক্সি বেনজিন, এর অপর নাম হচ্ছে হাইড্রোক্সি বেনজিন, অথবা একে বলতে পারো কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। এর অপর নাম কি? হাইড্রোক্সি বেনজিন বা কার্বলিক অ্যাসিড। ঠিক আছে। তো এখন আমরা এটা আমাদের কি, আমাদের ওএইচটা হচ্ছে আমাদের কি অর্থ প্যারা নির্দেশক। আমাদের ওএইচ হচ্ছে আমাদের কি, এখানে ওএইচ হচ্ছে আমাদের অর্থ প্যারা নির্দেশক। অর্থাৎ আমাদের কি ওএইচ মূলক আমাদের কি বেনজিনে আমাদের কি করে লন পেয়ার ইলেকট্রন কি করে দান করে, যার ফলে আমাদের কি রেজোনেন্স সংঘটিত হয়। অর্থাৎ বেনজিন সক্রিয়কারী আমাদের প্রতিস্থাপক হচ্ছে ওএইচ। তাহলে এটি হচ্ছে আমাদের বেনজিন সক্রিয়কারী প্রতিস্থাপক। ঠিক আছে, ওএইচ হচ্ছে আমাদের বেনজিন সক্রিয়কারী প্রতিস্থাপক, যার কারণে আমাদের কি এটি আমাদের কি আমাদের বেনজিনে আমাদের লন পেয়ার ইলেকট্রন দানের মাধ্যমে আমাদের অর্থ ও প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করে। ঠিক আছে। তো এখন আমরা ফেনলের রেজোনেন্স যে কাঠামো আছে, এই রেজোনেন্স কাঠামোটা দেখব। ফেনলের রেজোনেন্স কাঠামো। তো ফেনলের রেজোনেন্স কাঠামোটা এখন আমরা দেখব। তো শুরুতে আমরা ফেনলের একটা আমরা গাঠনিক সংকেত আমরা অঙ্কন ড্র করি, যে এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত। তো আমরা জানি যে অক্সিজেনে আমাদের 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে। তো এই লন পেয়ার ইলেকট্রন প্রথমে আমাদের কি করবে, এখানে আমাদের দ্বিবন্ধন থাকবে, এখানে দ্বিবন্ধন, এখানে আমাদের দ্বিবন্ধন। তো এখানে আমাদের এই লন পেয়ার ইলেকট্রন এখানে শিফট হবে, আর এই এখানকার পাই ইলেকট্রন আমাদের কি হবে, এই কার্বনে চলে আসবে। তাহলে প্রথম স্টেপে আমরা কি পাবো, দেখো প্রথম স্টেপে আমরা পাবো ওএইচ, এখানে আমাদের হবে প্লাস, এখানে আমাদের ডাবল বন্ড। তারপর হচ্ছে দেখো এখানকার যদি আমাদের পাই ইলেকট্রন এখানে চলে আসে, তাহলে এখানে আমাদের ইলেকট্রন আধিক্য বাড়বে, আর এখানে আমাদের দ্বিবন্ধন আছে, আর এখানে আমাদের দ্বিবন্ধন আছে। এরপর দেখো এরপরে কি হবে, এই ইলেকট্রন আমাদের এখানে শিফট হবে এবং এখানকার পাই ইলেকট্রন এই কার্বনে শিফট হবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে এখানে আমাদের প্লাস OH দ্বিবন্ধন, তাহলে এখানে আমাদের এখানে যদি শিফট হয়, এই ইলেকট্রন এখানে শিফট হলে এখানে আমাদের দ্বিবন্ধন হবে, আর এখানকার দ্বিবন্ধন এখানে শিফট এই কার্বনে চললে এখানে আমাদের নেগেটিভ ইলেকট্রন বেড়ে যাবে, এই কার্বনের নেগেটিভ ইলেকট্রন বেড়ে যাবে, আর আগে থেকে আমাদের এখানে ছিল আমাদের দ্বিবন্ধন। এর পরের ধাপে কি হবে, এখানকার ইলেকট্রন এখানে গিয়ে আমাদের দ্বিবন্ধন ক্রিয়েট করবে, আর এই দ্বিবন্ধন গিয়ে এখানে আমাদের এই কার্বনে যাবে। তাহলে এখান থেকে আমাদের কি হবে, দেখো এখানকার পাই ইলেকট্রন এখানে যদি যায়, তাহলে এখানে হবে আমাদের OH প্লাস, এখানে আমাদের দ্বিবন্ধন, তাহলে এখানে আমাদের দ্বিবন্ধন, আর এখান থেকে আমরা যদি এখানে যাই তাহলে এখানে আমাদের দ্বিবন্ধন হবে, আর এই কার্বনে আমাদের কি নেগেটিভ আয়ন বেড়ে যাবে, কারণ এখানে আমাদের পাই ইলেকট্রন চলে এসেছে। এরপর আমাদের কি হবে, দেখো এরপর আমাদের এই এখানকার ইলেকট্রন এখানে গিয়ে দ্বিবন্ধন ক্রিয়েট করবে, আর এখানকার পাই বন্ধন আমাদের এখানে গিয়ে আবার আমাদের কি H প্লাস আয়নকে প্রশমিত করবে। তাহলে আমাদের কি হবে, এখানে হবে OH, তারপর হচ্ছে বন্ড, তারপরে দেখো এখানে আমাদের অলরেডি ছিল এক দ্বিবন্ধন, এখানে ছিল দ্বিবন্ধন, এবং এই দ্বিবন্ধন এখানে গিয়ে আমাদের আরেকটা দ্বিবন্ধন ক্রিয়েট করবে। তাহলে এটি হচ্ছে আমাদের ফাইনাল আমাদের রেজোনেন্সের কাঠামো। তাহলে এভাবে আমাদের কি রেজোনেন্স কাঠামোটা আমাদের কি পর্যায়ক্রমে সংগঠিত হবে। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা ফেনলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, যে ফেনলের বৈশিষ্ট্য। তো ফেনলের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে, দেখো শুরুতে আমরা যে বৈশিষ্ট্যটি দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা। ফেনল আমাদের শীতল পানিতে দ্রবীভূত হয় না, ফেনল শীতল পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু গরম পানিতে দ্রবীভূত হয়,
গরম পানিতে দ্রবীভূত হয়। আমাদের কি ফেনল যদি ফেনল আমাদের কি দেখো যে শীতল পানিতে দ্রবীভূত না হলেও আমাদের কি গরম পানিতে দ্রবীভূত হয়। এর কারণ হচ্ছে এই যে আমাদের ফেনল যে পরমাণুগুলো আছে এগুলো আমাদের কি আমাদের নিজেদের মধ্যে কি করে ফেনল যে মৌল ফেনল গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন আমাদের সংগঠিত হয়। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা তারা পরস্পরের সাথে যুক্ত থাকে। তো যার কারণে তাদের মধ্যে একটা বন্ধন থাকার কারণে তারা অতি সহজে পানিতে দ্রবীভূত হতে চায় না। কিন্তু যখন আমরা গরম পানিতে দেই তখন এই যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সেটা ভেঙে যায় এবং তারা পানিতে দ্রবীভূত হয়। তো আমি তোমাদেরকে এই বন্ধনটা একটু দেখাচ্ছি যে এখানে আমাদের দেখো বন্ধনটা হচ্ছে এইচ ও বন্ড, এখানে আমাদের ফেনল, তারপরে এখানে আমাদের এইচ ও বন্ড, এখানে আমাদের আরেকটা ফেনল, তারপর হচ্ছে এইচ ও বন্ড। তো দেখো এই যে আমাদের অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এদের মধ্যে একটা কি থাকে আমাদের হাইড্রোজেন বন্ধন সংগঠিত হয়। এই বন্ধনগুলোকে বলা হয় কি আমাদের হাইড্রোজেন বন্ড BOND বন্ড। নিজেদের মধ্যে যেহেতু এরকম হাইড্রোজেন বন্ড গঠন করে সুতরাং এরা নিজেদের মধ্যে শক্তি আমাদেরকে একটু লেগে থাকে, মানে আমাদের শক্তিশালী এদের অতটা শক্তিশালী বন্ড হাইড্রোজেন বন্ড অতটা শক্তিশালী না হলেও এদের মধ্যে একটা আন্তঃআণবিক বন্ধনের কারণে তারা একটু পাশাপাশি অবস্থান করে, যার কারণে এরা অতি সহজে শীতল পানিতে দ্রবীভূত হতে চায় না। কিন্তু যখন তোমরা গরম পানিতে এই ফেনলকে দিবা তখন এই বন্ডগুলো কি হয়ে যাবে গরম পানির প্রভাবে ভেঙে গেলে এরা আমাদেরকে পানিতে দ্রবীভূত হয়ে যায়। তার মানে ফেনল হচ্ছে আমাদের শীতল পানিতে দ্রবীভূত না হলেও গরম পানিতে দ্রবীভূত হয়। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ফেনল হচ্ছে আমাদের অম্ল ধর্ম প্রদর্শন করে। ফেনলের অম্ল ধর্মিতা। ফেনল হচ্ছে আমাদের কি অম্ল ধর্ম প্রদর্শন করে থাকে। তো কিভাবে ফেনল অম্ল ধর্ম প্রদর্শন করে দেখো, যে ফেনল যখন আমাদের H+ আয়ন দান করে তখন যে ফেনক্সাইড আয়নটা উৎপন্ন হয় এটি রেজোনেন্সের কারণে এতটাই সক্রিয় হয়ে যায় যে দ্বিতীয়বার সে আর H+ আয়নটা গ্রহণ করে না, যার ফলে আমাদের দ্রবণে H+ আয়নের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আর আমরা জানি দ্রবণে যে যৌগের H+ আয়ন যত বেশি বৃদ্ধি পাবে সেটি তত বেশি অম্লধর্ম প্রদর্শন করবে। তাহলে দেখো এই যে আমাদের ফেনল আছে OH, এই OH কি করে যে OH আমাদের দ্রবণে আমাদের H+ আয়ন দান করে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করে। এই যে ফেনক্সাইড আয়ন H+ হচ্ছে আমাদের কি H+ আয়ন। তো দ্রবণে H+ আয়ন দান করার পরে এই যে আমাদের আয়নটা উৎপন্ন হলো এটা হচ্ছে আমাদের একটা কি ফেনক্সাইড আয়ন। আর এই আয়নের মধ্যে রেজোনেন্স সংঘটিত হওয়ার কারণে এই আয়নটা সুস্থিত হয়, যার কারণে সে দ্বিতীয়বার আর H+ আয়নকে গ্রহণ করে না। ফলে একবার যদি H+ আয়ন সে দান করে তাহলে আমাদের দ্রবণে H+ আয়ন থেকে যায়। এভাবে দ্রবণে আমাদের কি H+ আয়নের ঘনত্ব বাড়তে থাকে। আর আমরা জানি যে এসিডের ধর্ম মানেই হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন, আর দ্রবণে যার যত বেশি H+ আয়ন থাকবে সে তত বেশি অম্ল ধর্ম প্রদর্শন করবে। তো ফেনক্সাইড আয়নের রেজোনেন্সটা হচ্ছে এরকম যে আমাদের এখানে থাকবে অক্সিজেন। দেখো আমি একটু রেজোনেন্স ধর্মটা একটু দেখাই দিই। এখানে আমাদের ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। তো এখান থেকে আমাদের কি হয় দেখো, প্রথমে আমাদের কি হয় এই অক্সিজেনের এই নেগেটিভ আয়নটা আমাদের কি হয় এখানে চলে আসে। আমি নেগেটিভ আয়নটাকে এই দিকে দেখাই। এই নেগেটিভ আয়ন এখানে চলে আসে, তারপর এখানকার পাই ইলেকট্রন এই কার্বনে চলে আসে। তাহলে আমাদের এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে। তারপরে হবে এখানে দেখো এখানে আমাদের নেগেটিভ আয়ন থাকবে, আর এখানে আমাদের এই পাই ইলেকট্রন এই কার্বনে আসলে এখানে নেগেটিভ হয়ে যাবে এই কার্বন। তারপর হচ্ছে এখানে ডাবল বন্ড, এখানে আমাদের সিঙ্গেল। তারপর দেখো এরপরে কি হবে, এই পাই ইলেকট্রন এখানে চলে আসবে, আর এই পাই ইলেকট্রন বন্ধনের পাই ইলেকট্রন এই কার্বনে চলে আসবে। তার মানে এরপরে দেখো এরপর কি হবে, এটা হচ্ছে ফেনক্সাইড, এখানে আমাদের এই প্লাস হয়ে যাবে, এটা প্লাস আয়ন হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আয়ন, তাহলে এখানে যদি আমাদের ডাবল বন্ড হয় তাহলে এখানে আমাদের কি হবে দেখো। তারপর এখানে আমাদের কি এখানে আমাদের ডাবল বন্ড ক্রিয়েট হবে, এখানে ডাবল বন্ড ক্রিয়েট হলো, আর এই আয়ন এখানে চলে আসলে এখানে আমাদের নেগেটিভ আয়ন হবে, আর এখানে আমাদের পজিটিভ। এরপরে হচ্ছে কি এখান থেকে আমাদের এখানে শিফট হবে, আর এই পাই ইলেকট্রন এই কার্বনে চলে আসবে। তার মানে এরপরের স্ট্রাকচার হচ্ছে এরকম যে অক্সিজেন প্লাস এখানে আমাদের ডাবল বন্ড, এখানে আমাদের আসতেছে এখানে আমাদের ডাবল বন্ড, আর এখানে আমাদের ডাবল বন্ড, আর এখানে আমাদের কি নেগেটিভ আয়ন।
এরপর কি হবে, এই আমাদের ইলেকট্রন এখানে আমাদের শিফট হবে, আর এই ইলেকট্রন আমাদেরকে এই পাই ইলেকট্রন এখানে শিফট হবে। তার মানে এখানে ইলেকট্রন শিফট হয়ে এখানে নিউট্রাল করে দেবে, তার মানে এখানে ও মাইনাস হবে আবার। তারপর হচ্ছে কি এখানে আমাদের এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে আমাদের ডাবল বন্ড। ঠিক আছে, তো এভাবে আমাদেরকে রেজোনেন্সটা আমাদের কন্টিনিউ থাকবে, যার কারণে এই আমাদের কি এটি একটা সুস্থিত আয়নে পরিণত হয়, যার ফলে আমাদের কি আমাদের ফিনোক্সাইড আয়ন একবার H+ আয়ন দান করলে আর দ্বিতীয়বার সে গ্রহণ করতে চায় না। তো প্রথম যে আমরা অম্ল ধর্মটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ফেনোক্সাইড আয়নের অম্ল ধর্মটা। এরপর দেখো যে ফেনল হচ্ছে আমাদেরকে নীল লিটমাসকে লাল করে, তার মানে এটি আমাদের একটা অম্ল ধর্ম, মানে এটা হচ্ছে আমাদের এসিড ধর্ম। ফেনল এক ধরনের এসিড, ঠিক আছে। যেমন আমাদের OH, এখানে যদি আমরা কি ফেনলের সাথে আমরা কি করি, নীল লিটমাস দিই, নীল লিটমাস, তবে এটা হয়ে যাবে কি লাল লিটমাস, লাল লিটমাস। আমরা জানি আমাদের কি যে কোনো একটা অ্যাসিড নীল লিটমাসকে কি করে লালে কনভার্ট করে, তাহলে ফেনল আমাদের কি নীল লিটমাসকে যেহেতু লালে কনভার্ট করে, সুতরাং এটি আমাদের কি একটি অ্যাসিড। এরপর দেখো আমরা এই যে ফেনল কোন ধরনের অ্যাসিড, এটা তীব্র অ্যাসিড না হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, তা আমরা বুঝতে পারবো সোডিয়াম বাইকার্বনেট এর যোগের মাধ্যমে, সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেটে যখন আমরা ফেনলের মধ্যে দিই তখন দেখা যায় যে এটি আমাদের কি ফেনলের সাথে রিঅ্যাকশন করে না, সোডিয়াম বাইকার্বনেটের সাথে ফেনল রিঅ্যাকশন করে না, সুতরাং আমরা বলতে পারি যে এটি আমাদের একটা দুর্বল অ্যাসিড। ঠিক আছে, যদি আমাদের এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি ফেনল রিঅ্যাকশন করতো তাহলে আমরা বলতাম কি এটি একটা শক্তিশালী অ্যাসিড, যেহেতু সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমাদের ফেনল রিঅ্যাকশন করে না, সুতরাং এটি হবে আমাদের কি দুর্বল অ্যাসিড। তাহলে দেখো ফেনল প্লাস হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট, এখানে যদি আমরা অ্যাড করি তাহলে এখানে আমাদের কোনো রিঅ্যাকশন হয় না, নো রিঅ্যাকশন। সুতরাং আমরা কি বলতে পারি যে এটি হচ্ছে খুবই দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। ঠিক আছে,